এখানে 2013 সালে আমার বাবা লক্ষ্মীপুরের ডক্টর ফয়েজ আহমেদ, যিনি জামাত ইসলামের নায়েবে আমির ছিলেন, একজন মানবিক চিকিৎসক ছিলেন। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত সরকারের ফ্যাসিবাদী সরকার তার প্রশাসনিক বাহিনী দিয়ে সারা দেশে গুম, খুন, হত্যা যেগুলো করেছিল তারই শিকার হয়েছিলেন আমার বাবা ডক্টর ফয়েজ আহমেদ। 2013 সালে ওনাকে নিজ বাসায় মধ্যরাতে রাতে বাসায় অমানসিক নির্যাতন করে ছাদে নিয়ে দীর্ঘক্ষণ অমানসিক শারীরিক নির্যাতন করে পায়ে গুলি করে র্যাবের টিম তারেক সাইদের নেতৃত্বে যে টিমটি এক্সিকিউট করতে গিয়েছিল, তারেক সাইদ স্বয়ং তিনতলার ছাদ থেকে ফেলে হত্যা করা হয় এবং নিচে ফেলে হত্যা নিশ্চিত করার জন্য আরও আঘাত করা হয় এবং পরবর্তীতে সেই মরদেহটি তারা চাপে পড়ে স্থানীয় সদর হাসপাতালে বারান্দায় ফেলে দিয়ে চলে যায়। আপনি জানেন ওই সময় এমন একটা অবস্থা ছিল যে পারিবারিকভাবে আমাদের অবস্থান যে গুম, খুন এগুলো খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে করে তাদের কিছু পোশাকে, তাদের ড্রেস আপে, তাদের জ্যাকেট পরে সরকারি অস্ত্রগুলো নিয়ে সারা দেশব্যাপী এরকম একটা আতঙ্কজনক পরিবেশ তারা তৈরি করেছিল। সেই সময় আসলে মানুষ কে গুম হচ্ছে, কার হত্যা করা হচ্ছে, এগুলোর কোনো বিচার যদিও এই ঘটনাটি সারা দেশব্যাপী একজন চিকিৎসককে এভাবে নৃশংসভাবে হত্যা করার ঘটনাটি সারা দেশব্যাপী আলোড়িত হয়েছিল। আমরা পরিবারের পক্ষ থেকে ওই সময় একজন ভাই জানতে চেয়েছেন অভিযোগ করিনি কেন। আসলে আমাদের জীবন নিয়ে পালিয়ে বেড়ানো, আমরা যে বেঁচে আছি, আমাদের পরিবার, ভুক্তভোগী পরিবার, যে আমরা বিগত ওই ঘটনার পরে 7 থেকে 8টি বছর যে কীভাবে ছিলাম সেটা আমরাই জানি। যে আমাদের বেঁচে থাকার মতন নিজের পরিচয়, নিজের বাসা বাড়ি ছেড়ে ঢাকা শহরেও বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানো ছিল আমাদের নিত্য নৈমিত্তিক একটি ব্যাপার। তো সেই সময় থানায় গিয়ে অভিযোগ করার মতন পরিস্থিতি ছিল না, বরং অভিযোগ করতে গেলে নিজেদের আরও বড় ক্ষতির আশঙ্কা ছিল। আজকের এই স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারের পতনের পরে, জুলাই বিপ্লবের পরে আজকের যে পরিবেশ তৈরি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আমি মনে করি আমার পিতার যে হত্যাকাণ্ড, এটা একটি মানবতা বিরোধী একটা হত্যাকাণ্ড। কারণ একজন চিকিৎসক যার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কোনো থানায় কোনো হামলা কোনো কিছু অভিযোগ ছিল না, তিনি যদিও একটা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু এত মামলা হয়েছিল, কিন্তু ওনার বিরুদ্ধে কোনো থানায় বিরোধী দলও কোনো অভিযোগ করেনি কখনো। সেই ধরনের একজন জনপ্রিয় চিকিৎসককে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিক বাহিনী দিয়ে এরকম একটি হত্যাকাণ্ড করা, ভিন্ন মতকে দমন করার জন্য যে প্রচেষ্টাগুলো বিগত সরকারের হাসিনার সরকার যা করে দিয়ে আসছে, তারই একজন ভিকটিম ছিলেন আমার পিতা ডক্টর ফয়েজ আহমেদ। আমরা আজকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে, আমি এবং আজকে আমার ছোট ভাই এখানে আছেন, যে ওই দিন ঘটনার সাক্ষী, তার বেঁচে থাকাটাই আসলে একটা আশ্চর্যজনক। কারণ হত্যা করার জন্য তাকেও সেদিন খোঁজা হচ্ছিল, কিন্তু আল্লাহ পাকে তাকে এমন এক জায়গায় সে আশ্রয় নিয়েছিল যেখানে প্রায় 2 ঘন্টা তন্ন করে পুরো বাসা সার্চ করার পরেও আল্লাহর মেহেরবানিতে সে হয়তো সেদিন জীবিত হয়ে আজকে আপনাদের সামনে এখানে আমার পাশে এখানে দাঁড়িয়ে আছেন, আমার বাম পাশে। তো আপনারা জানেন যে এই টার্গেটেড কিলিংগুলো তারা বিগত হাসিনার ফ্যাসিবাদী সরকার করে আসছেন। আজকে আমরা এই মানবতা বিরোধী অপরাধগুলোর ট্রাইব্যুনালে এসে আমরা অভিযোগ দাখিল করেছি। অভিযোগ দাখিল করার মাধ্যমে আমরা আশা করি এই অভিযোগের পক্ষে আমরা অনেকগুলো তৎকালীন আপনাদের মিডিয়াতেই যে পরিমাণ কাভারেজ আছে, সেই কাভারেজ সহ ডকুমেন্টগুলো নিয়ে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী যার নির্দেশে, যার ক্ষমতায় থাকার চরিতার্থ করার জন্য, যার লিপসাকে বাস্তবায়ন করার জন্য এই হত্যাকাণ্ডগুলো যে করেছে, শেখ হাসিনাকে প্রধান আসামি করে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যার নির্দেশে মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন উপদেষ্টা শেখ হাসিনার তারেক সিদ্দিকী, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী এবং মেজর লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান, যে ছিল মাস্টার মাইন্ড কিলিং মিশনগুলোর সারা দেশে, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, সারা দেশে যে তৎকালীন র্যাবের যে কিলিং মিশনগুলো যার মাস্টার মাইন্ডে পরিচালিত হতো, এবং কিলিং বাহিনীর প্রধান আপনারা জানেন নারায়ণগঞ্জের 7 খুনের মামলার আসামি তারেক সাইদের নেতৃত্বে যে টিমটি, আমরা 41 জনকে আমরা আসামি করেছি এবং তথ্যগুলো আমরা জমা দিয়েছি ট্রাইব্যুনালে। আমরা আশা করি ট্রাইব্যুনাল এই ঘটনার সত্যতা আছে প্রমাণিত
এটা এই ঘটনাটা সংঘটিত হয়েছে। ট্রাইব্যুনাল তদন্ত সাপেক্ষে এটার আমলে নিয়ে এটার বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই মানবতা বিরোধী অপরাধগুলো যেন আর সংঘটিত না করে কারো যেন দুঃসাহস না হয়, একটি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের মাধ্যমে আমরা এই ন্যায় বিচার পাবো বলে আমরা এখন প্রত্যাশা করছি। মূল 5 জনের নাম আমরা বলেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক এডিজি র্যাব মেজর জেনারেল জিয়াউল আহসান এবং র্যাব 11 এর সাবেক সিইও তারেক সাইদ সহ র্যাবের 41 জন। যে টিমের 41 জনের মধ্যে বেশিরভাগই র্যাবের ওই টিম, পুলিশের টিম, র্যাব 11 টিম, যে টিমটি অভিযানে গিয়েছিল লক্ষ্মীপুরে। এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল। তিনি তৎকালীন জেলার জামাত ইসলামী নায়েবে আমির ছিলেন এবং একজন জনপ্রিয় চিকিৎসক ছিলেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য একটি রাজনৈতিক হত্যাকাণ্ডকে তারা র্যাবের বাহিনীকে পাঠিয়ে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছিল। আপনারা জানেন ওই সময় ওই লক্ষ্মীপুরে বিএনপির যিনি ছিলেন তাকেও হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা, গুম করা হয়েছে। আরো 4 জনকে হত্যা করা হয়েছে, ছাত্রদল, যুবদলের, ছাত্র শিবিরের হত্যা করা হয়েছে এবং অনেক গুম পরিবারের সে লাশও আজকে খুঁজে পায়নি। আমরা এদিক থেকে আমি সবসময় বলি আমরা অন্তত ভাগ্যবান। আমরাও আশঙ্কায় ছিলাম। সেদিন রাতে আমাদের মানসিক অবস্থা ছিল, যখন শুনেছি র্যাব অভিযানে নেমেছে, আমরা মনে করেছিলাম যে হয়তো আমার বাবাকে আর কোনোদিন খুঁজে পাবো না। হ্যাঁ, তাকে আমরা খুঁজে পাইনি, কিন্তু এতটুকু অন্তত আমাদের মানসিক প্রশান্তি ছিল যে আমরা শেষ মুহূর্তে অন্তত তার লাশটা এই সাংবাদিক ভাইদের কারণেই, ওই দিন রাতের বেলা সাংবাদিক ভাইরা যখন বিভিন্ন সময় মানুষজন নেমে আসছে যে র্যাব আর তখন ওনার এই মরদেহ নিয়ে আর গুম করতে পারেনি, বাধ্য হয়ে সেই মরদেহটা তারা সদর হাসপাতালে যে ফেলে দিয়ে গেছে এবং আমরা সেই সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে প্রায় 30 থেকে 40টা মিডিয়ার ভিডিও ফুটেজ এবং পত্রিকার কাটিং এবং হিউম্যান রাইটস ওয়াচের একটা ডকুমেন্টারি এবং ওদের একটা প্রতিবেদনও আছেন এবং সেই প্রতিবেদনগুলো আমরা এখানে সংযোজন করেছি। পোস্টমর্টেম রিপোর্ট, ডেথ সার্টিফিকেট, ঘটনার ফুটেজ, স্টিল ইমেজ, সেগুলো আমরা এখানে দাখিল করেছি। আর অভিযোগটা আমরা বরাবর চিফ প্রসিকিউটর বরাবর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগটা আমরা দাখিল করেছি। শেখ হাসিনা সহ মোট 41 জন। আমাদের প্রত্যাশা ন্যায় বিচার, যে আসলে র্যাবের যে টিমটা এক্সিকিউট করেছে তারা তো হুকুমের আসামি, হুকুমদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে যারা ক্ষমতায় ছিলেন, তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সারা দেশব্যাপী বিরোধী দলের যারা ভিন্ন মতাবলম্বী ছিলেন বা যাদের মতের সাথে মিল ছিল না তাদেরকে টার্গেট করে বিভিন্ন জেলায় তারা এরকম কাউকে হত্যা করেছেন, কাউকে গুম করেছেন। তারাও অনেকের খবর আজকে এখনো পরিবাররা যা পাচ্ছে না। প্রসিকিউটরের পক্ষ থেকে অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সংস্থার কাছে অভিযোগটি এখন যাবে এবং এরপরে ওনারা এটা ওনাদের পরবর্তী পদক্ষেপগুলো জানাবেন। জি, শুধু আমি প্রত্যক্ষদর্শী না, আসলে ওই সময় আপনার যদি নিউজগুলো দেখেন এবং পত্রপত্রিকার কাটিংগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে সেইখানে আপনারা এই র্যাব 11 যে টিম আছে সেই টিমের প্রত্যেকের নাম সহ তখন গিয়েছে, ফুটেজ গিয়েছে এবং তারা ওখানে অভিযান শুধু একদিন পরিচালনা করেনি, তা না কয়েকদিন অভিযান পরিচালনা করেছে। তাদের এই অভিযানটি এমন ছিল না যে তারা রাতে গোপনে গোপনে করেছে, তারা কিন্তু প্রকাশ্যে দিবালোককে এরকম হত্যাকাণ্ড করা এটা মানে বাংলাদেশের ইতিহাসে এরকম খুব কমই হয়েছে। এবং তখন আমাকে সহ খুঁজতে যাওয়া হয়েছিল এবং আমি ওই ঘটনায় আমি আড়ালে চলে গেলেও আমি কিন্তু দেখেছি যে কারা কারা ঘটনার সাথে জড়িত ছিল, কারা এসেছে। বাসায় ছিলেন, ছাদের এক জায়গায় লুকানো ছিলেন। ফরচুনেটলি এটাকে বলে আল্লাহর রহমত যে তাকে খুঁজে পায়নি, অথচ তাকে হত্যা।
আমরা তো পরে ফুটেজ দেখে এবং পত্রপত্রিকায় তাদের ছবি দেখে মূলত আইডেন্টিফাই করেছি যে উনি তারেক সাইদ, উনি এরকম আর কি। এবং তাদের যেহেতু নামগুলা র্যাঙ্ক সহ আপনাদের মিডিয়ার লোকজনের মাধ্যমে আমরা দেখেছি, তখন আমরা মিলিয়েছি যে হ্যাঁ ওনারাই তখন এখানে উপস্থিত ছিলেন। এবং অভিযানের ডকুমেন্ট এই টিমটাই, যেহেতু একটা যে কোনো হত্যাকাণ্ড ওনারা বাধ্য হয়েছে সে লাশটাকে সদর হাসপাতালে দিয়ে আসতে এবং আইনি প্রক্রিয়ায় পোস্টমর্টেম সহ এগুলো করতে, সুতরাং একটা সাধারণ ডায়েরি করতে হয়েছিল। সেই ডায়েরিতেই ওনারা যে টিমটা গিয়েছিলেন সেই ডায়েরিতে ওনারা এটা সাক্ষ্য হিসাবে ওনাদের নাম দিয়েছেন, স্বয়ং তারেক সাইদ সহ যে টিমটা ছিলেন। এবং এই টিমটা লক্ষ্মীপুরের কোনো স্থানীয় পুলিশরা ওরকম ছিলেন না, সম্পূর্ণ র্যাব 11 টিমের নেতৃত্বে যারা গিয়েছেন তারা। সেটা আমরা ডিটেলস অভিযোগ ওখানে দিয়েছি, আমরা শুধু মূলদের কথা এখানে বলেছি। আসলে ওভাবে তো স্পেসিফিক তারেক সাইদের নেতৃত্বে র্যাব 11 যে টিমটি নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের ছিল তাদের ইনভলভমেন্ট ছিল বেসিক্যালি। এখানে আমরা টোটাল তাদের নামগুলো তো স্পেসিফিক বলতে পারছি না, কিন্তু আমরা আমাদের অভিযোগগুলোতে আমরা নামগুলো দিয়েছি। জি জি। বড় ছিল। আসলে রাতে যখন আমরা নিউজ পেলাম পাশের থেকে যে র্যাবের একটা টিম আমাদের বাসার আশেপাশে এখনই অভিযানে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই অভিযানে নেমেছে, সেই মুহূর্তে আসলে আমি তখন ঢাকা অবস্থান করছিলাম। আসলে হাহাকার করা ছাড়া কিছু করা ছিল না। আমি শুধু আমার ছোট ভাইকে ফোন করে বলেছিলাম যে র্যাবের টিম আসছে কিনা, যেহেতু আমাদের বাসাটা মেন রোডের সাথেই, যে দেখো আসলে সত্য কিনা, আমরা একটা নিউজ পেয়েছি। বলে যে হ্যাঁ, মাত্র গাড়ি এসে নিচে থামলো। এবং আমার ওই ফোনের কারণেই হয়তো সে একটু সময় পেয়েছিল 2-4 মিনিট যে সরে যাওয়ার, কিন্তু আসলে ওই সময় আমার বাবা বা তার পরিবারের বাকিদের বাসার থেকে সরে যাওয়ার অবস্থান ছিল না। উনি ওনার নিজ বাসায় প্রস্তুতি নিয়েই ছিলেন যে আজকে ওনার আসলে আমাদের ধারণাও ছিল না যে একজন চিকিৎসক যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উনি একজন জনপ্রিয় চিকিৎসক, সবার সাথে ওনার সম্পর্ক আছেন, এ ধরনের একজন মানবিক চিকিৎসককে যে কোনো একটা টিম এসে এরকম হত্যা করতে পারে নিজ বাসায়, আসলে আমরা এরকম ধারণা করিনি। আমাদের ধারণা ছিল হ্যাঁ, সারা দেশে যেরকম গ্রেপ্তার অ্যারেস্ট করেছেন, উনি ওনার মতন জামা কাপড় পরে, কাপড় চোপড় গুছিয়ে, ওনার ওষুধপত্র, ইনসুলিন এগুলো নিয়ে উনি যতটুকু সময় পেয়েছেন এগুলো নিয়ে উনি প্রস্তুত ছিলেন, ওনাকে গ্রেপ্তার করতে আসছেন, উনি ওদের সাথে চলে যাবেন। কিন্তু সেই হায়নার এই ভয়ঙ্কর টিমের যে এরকম একটা পরিকল্পনা ছিল সেটা আমরা ঘুণাক্ষরেও চিন্তা করিনি। তারা এসে উনি যখন নিচে যেতে চাচ্ছেন তখন ওনাকে ধাক্কা দিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন, তারেক সাইদ স্বয়ং জিজ্ঞেস করলেন যে আপনি কি ডক্টর ফয়েজ? উনি বললেন যে জি। তখন উনি বললেন যে গুড, চলেন। তো আমার বাবা বললেন যে চলেন, আমার তো বৃদ্ধ, হাঁটতে কষ্ট হয়, আমি নিচে যাই। মানে ওনাকে টেনে হিচড়ে বলেন আপনাকে নিচে না, আমরা ছাদে নিয়ে যাচ্ছি। ওনাকে টেনে হিচড়ে ছাদে নিয়ে গেলেন এবং প্রায় 1.5 ঘন্টা ওনাকে বিভিন্ন শারীরিক অত্যাচার করলেন। এবং ওই 1.5 ঘন্টা তারা আমার ছোট ভাইকে পুরো বাসায় তন্ন তন্ন করে খুঁজে ওনার থেকে চেষ্টা করলেন, কিন্তু আসলে সে এক জায়গায় বাসার এক কোনায় এক জায়গায় পলাতক ছিল। পরে 1.5 ঘন্টা অত্যাচার করার পরে ওনাকে হত্যা করার উদ্দেশ্যে পায়ে গুলি করে ছাদ থেকে হাত বেঁধে ছাদ থেকে 3 তলার উপর ছাদ থেকে ফেলে দিলেন। সে সময়ে যখন আমাদের আসলে মানসিক অবস্থা আপনি বুঝতেই পারছেন, আমাদের ঢাকা থেকে আমাদের আত্মীয় স্বজন এবং আমার আর কিছু সাংবাদিক ভাই আছেন, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করেছিলাম যে ঘটনা কি হচ্ছে জানার জন্য। এমন একটা অবস্থান ছিল যে আসলে কারো বাসার কাছে অন্ধকার ছিল, কারো যাওয়ার সুযোগ ছিল না। তবে ওনাকে যে কি করা হচ্ছেন সেটা আমরা প্রথম জানতে পারি আমার ভাইয়ের মাধ্যমে, যে সে তখন প্রায় রাত 12:30টায় ফোন করে জানায় যে আব্বুকে তো আসলে আব্বু শহীদ হয়ে গেছেন, আমি গুলির শব্দ শুনতে পেয়েছি এবং ছাদ থেকে ওনাকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। সেটাই ছিল আমাদের প্রথম আমরা নিউজ পেলাম। এবং এরপরে তখন আসলে করণীয় চিন্তা ছিল যে এই যে হত্যা হয়ে গেলেন, হয়তো যেহেতু আমার ছোট ভাই নিজেই দেখেছেন যে কনফার্ম, কিন্তু ওনাকে তা নিয়েও গেছেন এবং আম্মুর সাথে আমরা একটু ফোনগুলো সব নিয়ে গেলেন। বাসায় TNT লাইন ছিল, সেখানে ফোন করে আম্মু থেকেও কনফার্ম হলাম যে না, তোমার আব্বুকে হত্যা করে নিয়ে চলে গেছেন। পরবর্তী যেটা মাথায় ছিল যে চিন্তা করেন আমাদের অবস্থান কি ছিল, যে আমার বাবার লাশটাকে আমরা পাবো। আমার ভাই একজন সাংবাদিকতায় আছেন, ওনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি সমস্ত সাংবাদিকদের কাছে তখনই রাতের বেলা যে আপনারা অন্তত লাশটা নিয়ে যেন ওরা পালাতে না পারে, গুম করে ফেলতে না পারে,
যেন ট্রেস না হতে পারে ওনাকে হত্যা করা হয়েছে, আমাদের পরিবার থেকে এটা নিউজ কনফার্ম, এবং আপনারা শুধু এতটুকু চেষ্টা করেন যেন লাশটা যিনি পালাতে না পারে। তো সেটাই পরে বাধ্য হয়ে ওনারা প্রায় 2 ঘন্টা পরে লাশটা